নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাষ্পেরই একটি গল্প। ওনার লেখা গহন ও যামিনী বইটিতে বাসবের 3টি গল্প রয়েছে। এখানে আলাদা করে কোনো নামকরণ করা নেই, তাই আমি প্রথম গল্প দ্বিতীয় গল্প এভাবেই পড়ে শোনাব। আজ শোনাব বাসবের প্রথম গল্পটি। তবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি, বাসবের অনেক গল্প উপন্যাস আমার চ্যানেলে রয়েছে। আপনারা যারা এখনো বাসবের গল্প আমার চ্যানেলে শোনেননি, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে বাসবের গল্পগুলো শুনে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি আজকের গল্প, কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের গহন ও যামিনীর প্রথম গল্পটি। অনুতোষ মিত্র কর্ক টিপ সিগারেট ধরালেন। চোখ বন্ধ করে বার কয়েক টান দেবার পর শব্দ করলেন আরাম সূচক। ঘরে এখন তিনি একাই রয়েছেন। ডিভানের উপর তিনি নিজেকে আরো কিছুটা এলিয়ে দিয়ে তাকালেন দেওয়ালে টাঙানো সুদৃশ্য ঘড়িটার দিকে। হামবুর্গ ফেরত জনৈক বন্ধু ঘড়িটা বছর 2 আগে তাকে উপহার দিয়েছিলেন। এখন কাঁটায় কাঁটায় 6:10। ভ্রু কুঁচকে উঠল অনুতোষের। এমন তো হবার কথা নয়। এতক্ষণে অতিথিদের মধ্যে কয়েকজনের এসে পড়া উচিত ছিল, অথচ কারোর এখনো দেখা নেই। শ্যালক রবীন দত্তকেই অবশ্য তিনি সবার আগে আশা করছেন। এখন এসে পড়লে কিছু প্রয়োজনীয় কথা সেরে নিতে পারতেন, বলেও রেখেছিলেন। তাই ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছবার অভ্যাসটা আজও সে রপ্ত করতে পারল না। ককটিপ ক্রমে ছোট হয়ে এলো। তার ঘনিষ্ঠ বন্ধু অমৃত ভাটিয়া ভেনিজুয়েলার রাষ্ট্রদূত। উনি ক্যারাকান থেকে 1 কার্টন ককটিপ সিগারেট পাঠিয়েছিলেন। এখনো আছে কিছু স্টকে। ফুরিয়ে গেলে আবার অন্য ব্র্যান্ডের উপর নির্ভর করতে হবে ভাবলে সময় সময় মন খারাপ হয়ে যায়। অবশ্য এই ধরনের বদ অভ্যাসের কোনো মানে হয় না। ঘড়ির দিকে আবার তাকালেন তিনি। কাঁটা আরো কয়েক মিনিট এগিয়েছে। ডিভানের একপাশে সুদৃশ্য টিপয় রাখা রয়েছে, তার উপর অ্যাস্ট্রে আর একগোছা চিঠি। সমস্ত চিঠি লন্ডনের ছাপমারা সুদৃশ্য এয়ারমেলের খামের মধ্যে রয়েছে। ছোট হয়ে আসা সিগারেটের টুকরোটা অ্যাস্ট্রের মধ্যে ঠেসে দিয়ে গোছার মধ্যে থেকে একটা চিঠি বেছে নিয়ে চোখের সামনে মেলে ধরলেন অনুতোষ মিত্র। কালকের ডাকে আসায় চিঠিখানা ইতিমধ্যে 2 তাঁর পড়া হয়ে গেছে। প্রতিবারই যে অনুভূতি লাভ করেছেন, এবারও তার ব্যতিক্রম দেখা গেল না। কিছুটা বিরক্ত হয়ে তৃতীয়বার পড়তে আরম্ভ করলেন। লন্ডন প্রবাসী তার এক মামাতো ভাই এই চিঠিখানা লিখেছেন। ভাগ্যিস লিখেছেন, তাই ছেলের কেচ্ছা কাহিনী জানা গেল। এই সময় নির্মল সোম ঘরে প্রবেশ করলেন। পেশায় তিনি ব্যারিস্টার। এখনকার স্থূল শরীরের দিকে তাকালে বুঝবার উপায় নেই যে এককালে তিনি ভালো অ্যাথলেট ছিলেন। ছিলেন ফুটবল মাঠের অতি ক্ষিপ্র প্রগতি সম্পন্ন রাইট আউট, অনুতোষের বাল্যবন্ধু। কলেজের রোমাঞ্চকর দিনগুলি একই সঙ্গে দুজনের কেটেছে। সিগারেট দাঁতে চেপেই নির্মল সোম বললেন, এ কি, আর কেউ এখন এসে উপস্থিত হয়নি দেখছি। আমি তো ভেবে বসে আছি আমারই দেরি হয়ে গেছে। ইন্ডিয়ান পাংচুয়ালিটি বলে একটা কথা আছে জানো তো, সকলে ওই ধারা বজায় রাখবার আপ্রাণ চেষ্টা করছে আর কি, তাই তো দেখছি। প্রসঙ্গ পাল্টে নির্মল সোম বললেন, কি এত মন দিয়ে পড়ছিলে? সরোজের চিঠি। সরোজকে? আমার মামাতো ভাই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ভদ্রলোক তো লন্ডনে থাকেন। ঠিকই বলেছ, সরোজ ওখানেই সেটেল করেছে, দেশে আর ফিরবে না। ওর এই চিঠিখানা আমায় বেশ ভাবিয়ে তুলেছে। ভাবিয়ে তুলেছে? ব্যাপারটা কি? চুলের মধ্যে একবার আঙুল চালিয়ে নিয়ে অনুতোষ করলেন, ছেলেটাকে নিয়ে বেশ ঝামেলায় পড়েছি ভাই। তোমাকে অবশ্য বলতে বাধা নেই, তুমি তো আমার হাঁড়ির সব খবরই রাখো। সরোজ লিখেছে। থামলে কেন? সরোজ লিখেছে, প্রিয়তোষ এখন ওখানে অনেক কেচ্ছার নায়ক। ছেলেকে আমি লন্ডনে পাঠিয়েছিলাম ডাক্তারি পড়তে। পড়াশোনা জলাঞ্জলি গেল, উনি এখন মেয়েদের পেছনে ছুটোছুটি করে বেড়াচ্ছেন। বয়সকালে ওরকম একটু হয়।
অবাক হয়ে অনুতোষ তাকালেন। তুমি বলছো এ কথা? হ্যাঁ ভাই, আমাকে বলতে হচ্ছে, বয়সকালে ওরকম একটু হতেই হবে। তারপর আবার গিয়ে পড়েছে প্রচন্ড স্ত্রী স্বাধীনতার জায়গায়। কাঁচা মাথা তো, একটু বিগড়বি। ঘাবড়িও না, সব ঠিক হয়ে যাবে আবার। তুমি তো বলেই খালাস। আমি ভাবছি। বিস্ময় সুরে নির্মল সুর বললেন, ছেলেকে শাসন করবার কথা ভাবছো নাকি? মাথা খারাপ? তুমি কড়া চিঠি দেবে, সে আরো বেশি করে মেয়ে চর্চায় মন দেবে। পড়া অসমাপ্ত রেখে ফিরে আসতে বলবে, সে একটা কাজ জুটিয়ে নিয়ে ওখানে থাকার পাকাপোক্ত ব্যবস্থা করে ফেলবে। তাই বলছিলাম, ও পথ মারিও না। কি করতে বলো এখন? কিছুই না। সে কি, কিছুই না? ঠিক তাই, আমার কথাই ধরো না। বিলেতে গিয়ে আমিও কিছু কম কেলেঙ্কারি করিনি। শেষ পর্যন্ত কি হলো? ডিগ্রি পাবার পরই সুবোধ বালকের মতো বাড়ি ফিরে এলাম। জয়েন করলাম হাইকোর্টে। সব ঠিকঠাক চলতে লাগলো। এখন আমার দিকে কেউ আঙুল তুলতে পারে? এইরকমই হয়। প্রিয়তোষের বেলায়ও তাই হবে, তুমি দেখে নিও। কথাবার্তা চলতে থাকুক। ইতিমধ্যে অনুতোষ মিত্রর সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে রাখা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না। উনি জন্মেছিলেন এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে। বাবা চিত্ততোষ মিত্র ছিলেন কাঠের কারবারি। নানা প্রয়োজনের দামি থেকে সস্তা সব রকম কাঠই তার আড়তে মজুদ থাকত। উত্তরাধিকারী সূত্রে ওই ব্যবসা যথাসময়ে হাতে পেলেন অনুতোষ এবং তার ছোট ভাই দানুতোষ। তখন তারা থাকতেন উত্তর কলকাতার রামধন মিত্র লেনের পৈতৃক বাড়িতে। কাঠের ব্যবসায় কিন্তু অনুতোষ মন বসাতে পারলেন না। কিভাবেই বা পারবেন? উনি অন্য ধাতুর মানুষ। 2-4 দিন ওখানে যাওয়া আসা করার পর বুঝলেন কাঠের ব্যবসা করা তার পক্ষে সম্ভব নয়। ভাইয়ের হাতে ব্যবসা সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পর গিয়ে উপস্থিত হলেন হাইকোর্ট পাড়ায়। অফিস খুললেন ওখানে। নিতান্ত খেয়ালের বশেই অ্যাটর্নিশিপ পড়েছিলেন। এখন কাজে লেগে গেল। এর পরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বলতে গেলে এরপর থেকেই অনুতোষ মিত্রর জয়যাত্রা আরম্ভ হলো। অল্প কিছুদিন পর থেকেই জলস্রোতের মতো মক্কেল আসতে লাগলো তার অফিসে। খ্যাতির প্রায় তুঙ্গে চলে গেলেন তিনি। এই সঙ্গে ব্যাংক ব্যালেন্সের অঙ্কটাও দ্রুত হারে বেড়ে যেতে লাগলো। কাজের চাপে উনি হিমশিম খেতে লাগলেন। টাকায় সব হয়। সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে তার আর কোনো অসুবিধা হলো না। মোট কথা, অনুতোষ যখন 50-এ পা দিলেন তখন তিনি প্রচন্ড ধনী এবং সুনামী ব্যক্তি। এরপর আরো 7টা বছর কেটে গেছে। কিন্তু মানুষ জীবনের সর্বক্ষেত্রে বোধহয় সুখী হতে পারে না। মনে হয় এটা পরম পুরুষের অভিশাপ। সেই ধারা অনুতোষের জীবনেও বজায় ছিল। বিত্তের ক্ষেত্রে তুঙ্গে উঠে গেলেও পারিবারিক জীবন তাকে অসুখী করে রাখল। স্ত্রী অলকা অসামান্যা রূপসী ছিলেন। প্রথম কয়েক বছর দাম্পত্য জীবন গভীর খাতেই বইছিল। প্রিয়তোষের জন্ম হলো। অনুতোষ ভেবেছিলেন তার মতো সুখী আর কে আছে। তারপরেই কিন্তু ছন্দ পতন ঘটল। স্ত্রীর আচার ব্যবহারে কিছুটা খাপছাড়া ভাব ইদানিং লক্ষ্য করছিলেন। প্রথমে গা করেনি, ক্রমে সবকিছু যখন আরো বেখাপ্পা হয়ে উঠল তখন একটা সন্দেহ স্বাভাবিক কারণেই তার মনকে ভাবিয়ে তুলল। পারিবারিক চিকিৎসককে ডাকা হলো। অভিজ্ঞ ডাক্তার সেন দেখলেন এবং শুনলেন। কি বুঝলেন ডাক্তার সেন? উনি মানসিক স্থৈর্য হারিয়েছেন। অর্থাৎ আপনি তো বুঝতেই পারছেন, মানে। অনুতোষ এবার ভালোভাবেই বুঝলেন তার সন্দেহ অমূলক নয়। পাগল হয়ে গেছে অলকা। তার জীবনে হাহাকার নেমে এলো। এরপর স্পেশালিস্টরা এলেন। তারাও ডাক্তার সেনের অভিমতকেই সমর্থন করলেন। তারপরে এমন দিন এলো যখন অলকাকে উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। অবশ্য বহুদর্শী অনুতোষ নিজেকে দৃঢ় রাখলেন। কর্তব্যে অবহেলা করলেন না। ছেলেকে মানুষ করতে হবে। প্রিয়তোষ আজ ইংল্যান্ডে ডাক্তারি করছে। ঘোর উন্মাদ অবস্থায় অলকা আজও বেঁচে আছেন এবং আছেন উন্মাদ আশ্রমে। অনেকদিন হলেও উত্তর কলকাতার পৈতৃক বাড়ি ছেড়ে এসেছেন। নতুন বাড়ি করেছেন থিয়েটার রোডে। আজকাল যাকে
শেক্সপিয়ার সরণি বলা হয়। একলা মানুষ, এত বড় বাড়ির প্রয়োজন পড়ে না, তবুও একতলাটা ভাড়া দেননি। ইচ্ছে আছে প্রিয়তোষ ফিরে এলে ওখানে ডিসপেন্সারি সাজিয়ে দেবেন, এমন ডিসপেন্সারি যা কলকাতার কোনো ডাক্তারের আছে কিনা সন্দেহ। অবসর সময় অনুতোষের কাটে নানা হুজুগের মধ্যে দিয়ে। মাঝে মাঝে কয়েকদিন সময় বার করে নিয়ে কোনো শৈলাবাস বা সমুদ্রের ধারে বেরিয়ে আসেন। কি ধরনের হুজুগের প্রতি তার ঝোঁক সে সম্পর্কের উল্লেখ করতে গেলে আজকের কথাই ধরা যেতে পারে। কোনো উপলক্ষ নেই, তবু কয়েকজনকে নৈশ আহারে আমন্ত্রণ জানিয়েছেন। এমন পাটের ব্যবস্থা মাঝে মাঝেই হয়। বন্ধুদের আপনজনদের খাওয়াতে ভালোবাসেন তিনি। বলা বাহুল্য, প্রচুর টাকা থাকলে যে কোনো ধরনের হুজুকে গা ভাসাতে অসুবিধা হবার কথা নয়। তাই বলছিলাম, ও সমস্ত চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দাও। এখন যা করছে করুক, সময় নিজেই সামলে যাবে। অনুতোষ কিছু বলতে যাচ্ছিলেন, মুখ খোলার আগেই প্রদীপ ভট্টাচার্যকে ঘরে প্রবেশ করতে দেখলেন। ছিমছাম চেহারার প্রদীপের বয়স 30-32-এর বেশি নয়। মুখে হালকা একটা হাসি লেগেই আছে। সে অনুতোষের জুনিয়র, ভারী কাজের ছেলে। এসো প্রদীপ। অনুতোষ সোফা দেখিয়ে দিলেন। বসো ওখানে। কটায় অফিস বন্ধ করেছিলে? আমাকে 3টের সময় বেরোতে হয়েছিল। অফিস বন্ধ করার দায়িত্বটা অরবিন্দবাবুর হাতে দিয়ে এসেছিলাম। 3টের সময় কোথায় গিয়েছিলে? বাজুরিয়ার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনি তো... মনে পড়েছে, মিসেস মুখার্জি এখানে আসার কথা কিছু বলছিলেন নাকি? আমাকে তো বলেছিলেন 4টের সময় বাড়ি ফিরে যাবেন। ওর স্বামী অফিস থেকে এলে দুজনে আসবেন এখানে। এই সময় সুদীপ্ত মুখার্জি দেখা দিল। অত্যন্ত স্মার্ট, মুখ চোখের জেল্লা লক্ষণীয়। রুচিশীল পোশাকে ওকে মানিয়েছে ও চমৎকার। বয়স 35-এর বেশি হবে না। একা নয়, সঙ্গে এক যুবতী রয়েছে। দেখি সহজেই মনে হয় বাঙালি নয়, পাঞ্জাবি কিংবা সিন্ধি হতে পারে। সাজ পোশাকের আড়ম্বর নেই বলেই বোধহয় বুঝতে পারা যাচ্ছে যে সুশ্রী মেয়ে। প্রদীপ উঁচু গলায় বলল, বউকে সঙ্গে না নিয়ে চলে এলে যে? বাড়ি আর ফেরা হলো কোথায়? দারুণ কাজের চাপ ছিল, অফিস থেকে সোজা চলে আসছি এখানে। অনুতোষ বললেন, কাজটা ভালো করনি। প্রদীপের মুখে শুনলাম মিসেস মুখার্জি তোমার অপেক্ষায় বাড়িতে বসে থাকবেন, তোমার সঙ্গে আসবেন এখানে। বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে সুদীপ্ত বলল, বাড়ি ঘুরে আসার উপায় ছিল না, এতে অসুবিধের কিছু নেই। আমার দেরি দেখেও নিজেই চলে আসবে। একটু থেমে আবার বলল, এর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, শালিনী রাওয়াল, আমার অফিস সেক্রেটারি। আলাপ পর্ব শেষ হলো। শালিনী চমৎকার বাংলা বলতে পারে। তবে একটা কথা আছে মিত্তিরদা, বুঝতেই পারছেন একটা অসামাজিকতা আমি করে ফেলেছি। শালিনীকে আপনি নেমন্তন্ন করেননি, অথচ... কথা চাপা দেবার চেষ্টা করলেন অনুতোষ। ঠিক আছে ঠিক আছে, সমস্ত নিয়ম কানুন সবসময় মেনে চলতে হবে তার কোনো মানে নেই। আমার জীবনটাই দেখো না, বেনিয়মে চলছে। শালিনী বলল, আমি কিন্তু আসতে চাইনি, উনি জোর করে। ভালোই করেছেন, আপনি এসে পড়ায় আমি সত্যি খুশি হয়েছি। দানুতোষ আর রবীন দত্ত একই সঙ্গে ঘরে প্রবেশ করলেন এই সময়। দুজনের বয়সের বিশেষ পার্থক্য আছে বলে মনে হয় না। 53-54 মধ্যেই বয়স। ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বিস্মিত হলেন অনুতোষ, কারণ দানুতোষকে অসম্ভব গম্ভীর দেখাচ্ছে। শ্যালক রবীন দত্ত অবশ্য বেশ হাসি খুশি। তিনি প্রদীপের পাশে গিয়ে বসলেন। অনুতোষ ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার শরীর কি ভালো নেই? শরীর ভালোই আছে, তবে... দাদা, তুমি একবার এধারে এসো না, তোমার সঙ্গে কিছু কথা আছে। দাদা ভাইয়ের পিছু পিছু ঘরের আরেক প্রান্তে গিয়ে পৌঁছলেন। বলো এবার। একটু ইতস্তত করে দানুতোষ বললেন, বলতে আমার খুবই সংকোচ হচ্ছে, তবু না বলে উপায় নেই। আরো কিছু টাকা না পেলে ব্যবসা বাঁচাতে পারবো না। সে কি, মাত্র মাস 2 আগে তোমাকে 20,000 দিয়েছি, তখনও তুমি ঠিক এই কথা বলেই টাকাটা নিয়েছিলাম মানে... শোনো দানু, ইদানিং তোমার সম্পর্কে কিছু কথা আমার কানে এসেছে। তুমি আজকাল শেয়ার মার্কেটে ঘোরাঘুরি করছো, অনেক টাকা লোকসান দিয়েছো ওখানে। মাঝ থেকে
দেখাশোনার অভাবে পৈতৃক ব্যবসাটা ডুবছে। দানতোষের মাথা ঘুরে উঠল। এই সঙ্গে মনে হলো মুখের সমস্ত রক্ত ওকে যেন ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে। তিনি ভাবতেই পারেনি তলায় তলায় দাদা তার কার্যকলাপের সমস্ত ইতিহাস সংগ্রহ করেছেন। ভারী খারাপ লাগতে লাগলো। এখন কি যে উত্তর দেবেন ভেবে পেলেন না। না না, এ একেবারেই ভালো কথা নয়। তোমাকে আমি যথেষ্ট দায়িত্বশীল এবং সংযমী বলে জানতাম, কিন্তু এ কি, এ সমস্ত তুমি কি করে বেড়াচ্ছ? কাঁপা গলায় দানতোষ বললেন, শেয়ার মার্কেটে যাওয়াটা যে ঠিক হয়নি পরে তা বুঝতে পেরেছি। মাঝ থেকে কিছু লোকসান হয়ে গেল, গ্রহের ফের বলতে পারো। তবে ওখানে যাওয়া একেবারে বন্ধ করেছি। আমি বিশ্বাস করি না। মদের নেশার মতো শেয়ার মার্কেটে যাওয়াটা একটা নেশা। যারা একবার যেতে আরম্ভ করে, নেশা ছুটতে সময় লাগে অনেক। বিশ্বাস করো, আমি আর যাই না। তুমি খোঁজ নিলেই জানতে পারবে ব্যবসা আবার আগের ফর্মে আনার জন্য উঠে পড়ে লেগেছি। এখন তুমি সাহায্য না করলে কিছুতেই কিছু করা সম্ভব হবে না। এখন কত টাকা তোমার দরকার? 1025 মতো। ইন্ডিয়ান টিকের একটা লট একজনের কাছে রয়েছে, ওটা নিতে পারলে অবস্থাটা সুবিধাজনক হয়। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। 25,000 টাকা তো আর খোলামকুচি নয়। আগে আবার 20,000 নিয়েছো, ভেবে দেখি। তুমি বরং কাল সকালে এসে আমার সঙ্গে দেখা করো। দুই ভাইয়ের কথাবার্তা তখন চলছে। নির্মল সোম সুদীপ্তর দিকে তাকিয়ে বললেন, মিনিট দুয়েকের জন্য বারান্দায় আসবেন? নিশ্চয়ই। সুদীপ্ত সোফা ছেড়ে উঠে পড়ল। বারান্দায় আসার পর সোম বললেন, অনধিকার চর্চা অবশ্য করতে চলেছি। কথাটা কি জানেন, আমি আপনার একজন ওয়েল উইশার, নইলে। সুদীপ্ত হাসি মুখে বলল, ফোনিতা না করে যা বলতে চাইছেন তাই বলুন। কথাটা আপনার অফিস সেক্রেটারিকে নিয়ে। ওকে এখানে না আনলেই ভালো করতেন। কুন্তলা হয়তো এখনই এসে পড়বে। ব্যাপারটা আঁচ করতে পারলে অত্যন্ত দুঃখিত হবে সে। আমি কিন্তু চাই সে সমস্ত কিছু বুঝতে পারুক। তার মানে, বছর 3 আগে ওকে যখন বিয়ে করেছিলাম তখন মনে হচ্ছিল আমার মতো ভাগ্যবান স্বামী কলকাতা শহরে বোধহয় 2টি নেই। তারপর কি হলো? যত দিন যেতে লাগলো ওর ব্যবহারে ততই হতাশ হতে লাগলাম। এখন তো ফেড আপ। যে কোনো দিন আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। দুঃখিত ভাবে মাথা নেড়ে নির্মল সোম বললেন, দারুণ জট পাকিয়ে ফেলেছেন দেখছি। কিন্তু এ সমস্ত ভালো নয়। ঠান্ডা মাথায় বসে মিটমাট করার ব্যবস্থা করুন। আর কোনো লাভ হবে না। আপনি ওর বাপের পারিবারিক বন্ধু, তাই এ সমস্ত বললাম। অন্য কাউকে তো বলাও যায় না। আসল কথাটা কি জানেন, কুন্তলা কি চায় সে নিজেও জানে না। বলেছিল সময় কাটতে চায় না, একটা চাকরির ব্যবস্থা করে দাও। তার ব্যবস্থাও হলো। মিত্তিরদার নিজের অফিসে ওকে জায়গা করে দিলেন। ভাবলাম এবার বুঝি সব দিক সামলালো। কিন্তু কোথায় কি, সেই একরোখা স্বভাব যথা নিয়মে বজায় আছে। খুব খারাপ লাগছে আমার। কুন্তলাকে তো সেই ফ্রক পরা অবস্থা থেকে দেখছি। তার এই পরিবর্তন ভাবা যায় না। যা, আমি একবার ওর সঙ্গে কথা বলে দেখবেন? হ্যাঁ, কোনো লাভ হবে বলে মনে হয় না। ঠিক আছে, আপনি ওর সঙ্গে কথা বলে দেখুন। পোর্টিকোতে ট্যাক্সি এসে থামল। ট্যাক্সি থেকে নামলো কুন্তলা। বয়স 28-29 কম হবে না, তবে যৌবনকে সে ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। দেখে 23 বেশি মনে হয় না। সুশ্রী মুখের সঙ্গে সারা শরীরে কেমন আভিজাত্য মেশানো। গায়ের রং ফর্সা, দীর্ঘাঙ্গী। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে সে বারান্দায় উঠে এলো। কয়েক পা এগিয়ে যাওয়ার পরই থমকে দাঁড়ালো। দৃষ্টি গিয়ে পড়েছে অদূরে দাঁড়িয়ে কথোপকথনরত দুজনের উপর। ভ্রু কুচকে উঠেই সরল হয়ে এলো। সে এগিয়ে গেল দুজনের দিকে। সুদীপ্তর দিকে তাকিয়ে তরল গলায় কুন্তলা বলল, তুমি এখানে? ওদিকে তোমার অপেক্ষায় এতক্ষণ আমি বাড়িতে বসেছিলাম। সরি। দায়সারা কথাবার্তা আমার ভালো লাগে না। অফিস থেকে সোজা এখানে চলে আসবে, ফোনে এই কথা জানিয়ে দিলে পারতে। জানাতে চেষ্টা করনি, এ কথা তুমি জানলে কিভাবে? তার মানে? মৃদু হেসে সুদীপ্ত বলল, কলকাতার টেলিফোন ব্যবস্থা ক্রমে কিরকম শোচনীয় হয়ে উঠেছে দেখছো তো। কয়েকবার ডায়াল করেও কানেকশন পাইনি। তারপর ভাবলাম আমার দেরি দেখে নিশ্চয়ই তুমি এখানে এসে পড়বে। এবার নির্মল সোম কথা বললেন, কেমন আছো কুন্তলা? কুন্তলার মুখে হাসির ঝিলিক খেলল।
চলে যাচ্ছে। আপনি ভালো আছেন সোম কাকা? মোটামুটি ভালো। দেখে শুনে মনে হচ্ছে আজকাল আপনি আমাকে বয়কট করেছেন। কতদিন আমাদের দেখা হয়নি বলুন তো? তা মাস ছয়েক তো বটেই। আসল কথাটা কি জানো, কিছুদিন থেকে ভীষণ ব্যস্ত আছি। মাঝখান থেকে হয়েছে কি, সকলেই আমাকে অসামাজিক ভাবতে আরম্ভ করেছে। আসছি একদিন তোমাদের ওখানে, কিছু দরকারি কথা আছে। দরকারি কথা? ভীষণ দরকারি। এখনই বলুন সোম কাকা, আগ্রহ আমি চাপতে পারছি না। নির্মল সোম হেসে ফেললেন। এখনই নয়, তোমার যখন এত আগ্রহ তখন আজই না হয় বলবো, খাওয়া দাওয়ার পর। চলো এবার যাওয়া যাক, ডিনারের সময় বোধহয় হয়ে এলো। দুজনকে নিয়ে সোম এগুলেন। ড্রয়িং রুমে তখন দুভাগে কথাবার্তা চলছে। রবীন দত্ত আর দানতোষ নিচু গলায় নিজেদের মধ্যে কি সমস্ত আলোচনা চালাচ্ছেন। অনুতোষ আর শালিনী দুটো কোচ অধিকার করেছেন। সরস ভঙ্গিতে কথা বলছেন গৃহকর্তা। দুই আঙুলের ফাঁকে ককটিপ পুড়ে চলেছে। অনুতোষ বলছিলেন, গত 5 বছর ধরে ভাবছি মাস দুয়েক কমপ্লিট রেস্ট নেব, ওই সময়টুকু কাটাবো ইংল্যান্ড, তার হয়ে উঠছে না। সবিস্ময়ে শালিনী বলল, অবসর কাটাতে একেবারে ইংল্যান্ডে যাবেন? এতে অবাক হওয়ার মতো কিছু আছে নাকি? এতে অবাক হওয়ার মতো কিছু নেই বলছেন? 2 মাস দূরের কথা, আমি 15 দিন সিমলা কি নৈনিতালে থাকার কথা ভাবতে পারি না। অবশ্য আপনার কথা মানে, টাকা থাকলে যে কোনো ইচ্ছাই হেলায় পূরণ করা যায়। তা ঠিক, এ ব্যাপারে আমার কিছুটা শ্লাঘা আছে। পৈতৃক সূত্রে টাকা পাওয়া, নিজের চেষ্টায় প্রচুর রোজগার করার মধ্যেকার পার্থক্যটা নিশ্চয়ই বোঝেন। ভালো কথা, আপনার সাগর পাড়ে যেতে ইচ্ছে করে না? শালিনী হাসল। বিলেতে যাবার ইচ্ছে আমার ছোটবেলা থেকে, কিন্তু ওই যে বললাম, সিমলা বা নৈনিতালে যার 15 দিন থাকার সামর্থ্য নেই, তার বিলেত যাওয়ার ইচ্ছে পূর্ণ হতে পারে না। অনুতোষ কিছু বলার আগেই নির্মল সোম এসে উপস্থিত হলেন, সঙ্গে কুন্তলা আর সুদীপ্ত। সোম বললেন, প্রদীপকে দেখছি না, ডিনারে বিলি ব্যবস্থা করতে ওকে কিচেনে পাঠিয়েছি। নানা প্রসঙ্গ নিয়ে আলাপ চলতে লাগলো। এরপর ডিনার শেষ হলো 9:30 কিছু পরে। প্রতিটি কোর্সে ছিল উপাদেয়। অনুতোষের পাচক ভাগ্য ভালো বলতে হবে, বেশ তৃপ্তি করেই সকলে খেয়েছেন। তবে আজকের পার্টিতে একটি বিষয় লক্ষণীয়। শালিনীর নাটকীয় উপস্থিতির দরুন কিনা বোঝা যাচ্ছে না, অন্যান্য বারের মতো এবার গল্প গুজব তেমন জমজমাট রূপ নিতে পারেনি। কেমন খাপ ছাড়া ভাব। আন্তরিকভাবে সকলে যেন মিশতে পারছেন না। অবস্থাটা সকলেই অনুভব করছিলেন, কিন্তু কেউ এ সম্পর্কে কোনো মন্তব্য প্রকাশ করলেন না। ডিনারের পর সকলে আবার ড্রয়িং রুমে এসে বসলেন। প্রথানুসারে গরম কোনো পানীয় গ্রহণ করে বিদায় নেবেন। সবে কফি পরিবেশিত হচ্ছে, ঝনঝন শব্দে টেলিফোন বেজে উঠল। অনুতোষ উঠে গিয়ে রিসিভার তুললেন। হ্যালো, মিত্র স্পিকিং। অপর প্রান্ত থেকে ভেসে এলো, মৃন্ময়ী উন্মাদ আশ্রম থেকে বলছি। দুপুরে কয়েকবার চেষ্টা করে আপনাকে ধরতে পারিনি, এই অসময় বিরক্ত করতে হলো, কিছু মনে করবেন না। তাতে কি হয়েছে, কি ব্যাপার বলুন তো? নিতান্ত অফিসিয়াল ব্যাপার বলে বলতে হচ্ছে, নইলে। সংকোচ করতে হবে না, যা বলবার পরিষ্কার করে বলুন। আজ 21 তারিখ হয়ে গেল, এখনো আপনার কাছ থেকে টাকাটা আমরা পাইনি। অনুতোষের ভ্রু কুচকে উঠল। হ্যালো, কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কাল টাকা পেয়ে যাবেন। উনি রিসিভার নামিয়ে রাখলেন। ওদিকে ঘরের আরেক প্রান্তে সোফায় পাশাপাশি বসে আছেন নির্মল সোম আর কুন্তলা। নিচু গলায় কথা হচ্ছিল দুজনের মধ্যে। খাওয়া দাওয়ার পরেই কুন্তলাকে নিয়ে এখানে এসে বসেছেন সোম। কুন্তলা বলছিল, আপনাকে মিথ্যা বলবো না সোম কাকা, আপনি যা শুনেছেন সমস্ত বাজে। কিন্তু মাত্র কিছুক্ষণ আগে সুদীপ্ত আমার কাছে দুঃখ করছিল। করবেই, আসল কথাটা হলেও আমাকে ঝেড়ে ফেলতে চাইছে। শুধু তাই না, বেহায়াপনা চূড়ান্তে পৌঁছে গেছে। অফিসের মেয়েটাকে এখানে আনবার কি দরকার ছিল বলতে পারেন? কাজটা অন্যায় হয়েছে আমি স্বীকার করি, তবে এর মধ্যে কোনো তবে নেই। আপনাদের জামাই চাইছে, তিতি বিরক্ত হয়ে আমি ডিভোর্সে রাজি হয়ে যাই, তারপরও বিয়ে করে ফেলে ওই অবাঙালি মেয়েটাকে। দুঃখিত ভাবে সোম বললেন, সমস্ত কিছু তোমরা অত্যন্ত জটিল করে তুলেছ। তবু আমি বলবো এখনো সময় আছে। ঠান্ডা মাথায় পরিস্থিতিটা তোমরা খতিয়ে দেখো।
দুজনকে মনে রাখতে হবে, এ ব্যাপারটা ছেলে খেলা নয়। কুন্তলা কিছু না বলে ম্লান হাসল। সোম আবার বললেন, জল এতটা গড়িয়ে গেছে কে জানতো। কাল সকালেই তোমার বাবাকে এই সমস্ত কথা বলতে হবে। এখন বলবেন না, কিন্তু আর কিছুদিন যাক। বেশ। বলা বাহুল্য তখন কফি পর্ব শেষ হওয়ার মুখে। প্রায় ঠান্ডা হয়ে আসা কাপ দুটো দুজনে তুলে নিলেন। ঘড়ির কাঁটা তখন 11:45টার নিচে নেই। অতিথিরা এবার বিদায় নেবেন। প্রথমে আসন ছেড়ে উঠে দাঁড়ালো প্রদীপ, তারপর একে একে সকলে। বিদায় নেবার আগে সময়োচিত কথাবার্তা হতে লাগলো অতিথিদের সঙ্গে গৃহকর্তার। সুদীপ কুন্তলাকে নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছে। অনুতোষ বললেন, মিসেস মুখার্জি, কালকে কাজের চাপ একটু বেশি মনে আছে তো? মৃদু হেসে কুন্তলা বলল, আছে। পিএন সারোগি সেটেলমেন্টটা ঠিক। আর দেরি করাবো না। শুভরাত্রি। গাড়ি বেরিয়ে গেল। অনুতোষ ফিরে দাঁড়িয়ে দেখলেন অদূরে রবীন দত্ত আর দানুতোষের মধ্যে কথা হচ্ছে। রবীন, শোনো এখানে। রবীন ঝুঁটিতে ভগ্নিপতির কাছে এসে দাঁড়ালেন। কিছু বলছেন? মেন্টাল হসপিটালে গিয়েছিলে তোমার দিদির সঙ্গে দেখা করতে? হ্যাঁ। এই মাসের টাকাটা নিশ্চয়ই জমা করে এসেছো? করেছি তো, সেদিনই। অনুতোষ ফেটে পড়লেন, মিথ্যেবাদী! টাকা তুমি জমা করনি। কিছুক্ষণ আগে ফোন করে সে কথা জানিয়েছেন ওরা। আমার ধারণা ছিল না তুমি এত বড় স্কাউন্ডার। যখন প্রয়োজন হচ্ছে টাকা দিচ্ছি, তারপরেও। রবীন দত্ত ভয়ে ভাবনায় একেবারে সিটিয়ে উঠলেন। বললেন তোতলাতে তোতলাতে প্রায়, ভীষণ প্রয়োজন পড়ার টাকাটা আমি খরচ করে ফেলেছিলাম। 2-1 দিনের মধ্যেই অবশ্য জমা করে দিতাম। মানে। থামো। আমার কথাটা এবার কান খুলে শুনে রাখো। এ বাড়িতে আর ঢুকবে না। তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ হলো। গাড়িতে একটা কথা হলো না। কুন্তলা গম্ভীর, সুদীপ্ত অন্যমনস্ক। পার্টি শেষ হয়ে যাওয়ার পর শালিনী ট্যাক্সি করে ফিরে গেছে নিজের আস্তানায়। সুদীপ্তর সঙ্গে কোনো কথা হয়নি। এইরকম ব্যবস্থা বোধহয় আগে থেকেই ঠিক করা ছিল। দূরত্বের আয়ু ক্রমেই কমে আসছিল। গড়িয়াহাট রোডে নিজেদের ফ্ল্যাটে যখন ওরা পৌঁছলো তখন 11:30 বাজতে কয়েক মিনিট বাকি আছে। গ্যারেজে গাড়ি বন্ধ করে উপরে উঠে আসার পর সুদীপ্ত দেখলো কুন্তলা কাপড় বদলায়নি। শোবার ঘরেই বড় জানলাটার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছে। ঝড়ের পূর্ব লক্ষণ। শ্রান্ত শরীরটাকে এখনই ঢেলে দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সুদীপ্ত কিছু না বলে জামা প্যান্ট বদলাবার জন্য তৎপর হয়ে উঠল। সোমকাকে তুমি অনেক আজে বাজে কথা বলেছ। কেন বলেছো জানতে পারি কি? উনি জানতে চাইছিলেন। আমি শুধু তোমার স্বভাবের কথা বলেছি। এমন ভাবে বলেছ যাতে সমস্ত দোষটা আমার ঘাড়ে চাপে। তুমি যদি এতই দুধে ধোয়া, তবে অফিস সেক্রেটারিকে বেহায়ার মতো ওখানে নিয়ে গিয়েছিলে কেন? কার কথা বলছো? বিদ্রুপের হাসিতে কুন্তলার ঠোঁট বেঁকে উঠল। ওভাবে পাশ কাটানো যায় না। ওই অবাঙালি মেয়েটা যে তোমার অফিস সেক্রেটারি, প্রদীপবাবুর মুখে তা শুনলাম। ওখানে ওকে নিয়ে যেতে পারলে? ছি ছি, শালীনতা বলে কি কিছুই তোমার মধ্যে অবশিষ্ট নেই? তুমি নিজের দিকে তাকিয়ে কথা বলো। কেন? আমি কি করেছি? বিয়ের আগে তুমি একজনের প্রেমে পড়েছিলে, মনে আছে? বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে কুন্তলা বলল, আছে। বয়সকালে অনেক মেয়ে ওরকম প্রেমে পড়ে। তাছাড়া কথাটা তো তোমার কাছে লুকিয়ে যায়নি। বিয়ের পর একটু সহজ হয়ে উঠতেই তোমাকে বলেছিলাম সমস্ত কিছু। বলেছিলে, কিন্তু ইদানিং সেই প্রাক্তন প্রেমিকটির সঙ্গে যে তোমার মাঝে মধ্যে দেখা হচ্ছে তা বলনি। ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয় বলেই বলিনি। এত কথায় কাজ নেই। ফাইনালি বলো তো, আসলে তুমি চাইছোটা কি? আমি? সুদীপ্ত এতক্ষণ পরে সিগারেট ধরালো। এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এত তাড়াতাড়ি আমরা দুজনে দুজনের দিক থেকে দূরে সরে গেছি। এর জন্য দায়ী অবশ্যই আমি নই। তুমি স্বীকার করো বা না করো তাতে কিছু যায় আসে না। তবে এটা ঠিক, তোমাকে আন্তরিকভাবে পাবার জন্য আমি সব রকম চেষ্টা করেছি। তোমার যে কোনো অনুরোধ রাখার জন্য তৎপর থেকেছি। আমি যা রোজগার করি তাতে হাফ ডজন স্ত্রী বুঝতে পারি। তবু তুমি যখন বললে দুপুরে একলা চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, একটা চাকরি টাকরি পেলে ভালো হয়, তোমার ইচ্ছেতে বাধা দিইনি। যদিও আমার স্ত্রী চাকরি করুক, আমি তা মোটেই চাইনি। মিত্তিদান নিজের অফিসের জন্য একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট খুঁজছিলেন। আমি ওখানে তোমার ব্যবস্থা করে দিলাম। এত কাণ্ডের পরেও শেষমেশ
দাঁড়ালোটা কি? তুমি দূরে সরে যেতে লাগলে। তোমার প্রাক্তন প্রেমিক ঘোরাফেরা করতে আরম্ভ করলো। মনে রাখতে হবে আমার একটা ধৈর্যের সীমা আছে। তবুও কিন্তু আমি এমন কিছু করিনি বা বলিনি যাতে তুমি আঘাত পাও। নিজেকে শুধু গুটিয়ে নিয়েছি। মনের খোরাক সংগ্রহ করার চেষ্টা করেছি অন্যত্র। এতে আমার অপরাধটা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ভবিষ্যৎ সম্পর্ক কি দাঁড়াবে? আমরা দুজনেই অনুভব করছি এইভাবেই বেশি দিন চলতে পারে না। প্রাণহীন সম্পর্কের বোঝা আমরা বয়ে বেড়াচ্ছি। কাজেই যা হোক একটা ব্যবস্থা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। বেশ সহজভাবে কুন্তলা বলল, তোমার বক্তৃতা মোটামুটি ভালোই হয়েছে বলতে হবে। তবে পুরুষদের যা স্বভাব, মেয়েদের ঘাড়ে দোষ চাপিয়েই খালাস। ছাড়াছাড়ির জন্য তুমি বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছ। এই ব্যস্ততার কারণটাও অবশ্য বুঝি। অফিস সেক্রেটারিকে যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরে আনতে চাও। এই মুহূর্তে আমি কোনো মতামত দিতে পারবো না। কাল বিকেলে বাবার সঙ্গে দেখা করছি, তারপর যা হয় হবে। একটু থেমে বলল, রাত অনেক হলো, তুমি নিজের ঘরে গেলে খুশি হব। এবার আমি ঘুমিয়ে পড়তে চাই। সুদীপ্ত দরজার দিকে এগোলো। অনুতোষের বাড়ি থেকে বেরিয়েই শালিনী ট্যাক্সি পেয়ে গেল। ও থাকে বাবা মার সঙ্গে ক্রিক রোড একটা ফ্ল্যাটে। বাবা একটা আয়রন ফাউন্ড্রিতে মোটামুটি ভালো কাজ করেন। ট্যাক্সি গতি নেবার পর শালিনী পেছনের সিটে একটু হেলে বসল। নানা চিন্তার মনে ভিড় করে আসছে। তার ধারণা ছিল কুন্তলা ওই পার্টিতে উপস্থিত থাকবে না। ধারণা করে নেওয়ার মধ্যে কোনো অসঙ্গতি ছিল না। স্ত্রী উপস্থিত থাকবে জেনেও সুদীপ্ত তাকে ওখানে নিয়ে যাবে ভাবা যায় না। কুন্তলাকে দেখে তাই শঙ্কিত হয়ে পড়েছিল। ভাগ্যক্রমে কোনো বিশ্রী ঘটনার অবতারণা হয়নি। এই প্রথমবার সে দেখল কুন্তলাকে। ভাবতেই পারেনি মহিলা দেখতে এত ভালো হতে পারে। এই ধরনের নানা কথা ভাবতে ভাবতে গন্তব্যস্থল এসে পড়ল। সুবোধ মল্লিক স্কোয়ারের পেছন দিকের ফুটপাত ঘেঁষে গাড়ি থামাতে বলল ড্রাইভারকে। এখান থেকে তাদের ফ্ল্যাটের দূরত্ব গজ 25 বেশি হবে না। অযথা গলির মধ্যে ট্যাক্সি ঢুকিয়ে লাভ কি? ভাড়া মিটিয়ে দিয়ে ট্যাক্সি থেকে নামলো শালিনী। কয়েক মাস সবে এগিয়েছে। এই যে, চমকে মুখ ফেরাতে এই বিরক্তিতে মন ভরে উঠল। মাত্র কয়েক হাত দূরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দিলীপ লালওয়ানি। সে একা নেই। পার্কের রেলিং এ ঠেসান দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একজন মস্ত বড় ব্যবসাদারের ছেলে দিলীপ। পাড়াতেই থাকে। কিছুদিন থেকে শালিনীর পেছনে ঘুরঘুর করছে। অভিশাপ থেকে ফেরা হচ্ছে বুঝি? তীক্ষ্ণ গলায় শালিনী বলল, বড় বেশি সাহস দেখিয়ে ফেলেছেন। কাল সকালেই আমি আপনার বাবার সঙ্গে দেখা করব। স্বচ্ছন্দে? আমিও তোমার বাবার সঙ্গে দেখা করছি। একজন বিবাহিত লোকের সঙ্গে তুমি কি সমস্ত করে বেড়াচ্ছ তাকে বোধহয় বলা দরকার। শালিনী উত্তর না দিয়ে এগোলো। দিলীপ পথ রোধ করে দাঁড়ালো এবার। এত সমস্ত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার কি? আমার অনেক টাকা আছে, তা তুমি জানো। দুজনের দিন রঙিন হয়ে ওঠে যাতে, সেই চেষ্টা দেখাই ভালো নয় কি? সরে দাঁড়ান। যদি না দাঁড়াই? দ্বিতীয়জন এবার মন্থর পায়ে এগিয়ে আসছে। শালিনী আর সময় নষ্ট করল না। সজোরে এক চড় কষিয়ে দিল দিলীপের গালে। তারপর পাশ কাটিয়ে ছুটতে আরম্ভ করলো। নিজেদের ফ্ল্যাটে যখন পৌঁছলো তখন দারুণ হাঁপাচ্ছে। দরজা খুলে দিয়েছিলেন মা। মেয়ের অবস্থা দেখে অবাক না হয়ে পারলেন না। কি হয়েছে? কি আবার হবে? তাড়াতাড়ি হেঁটে এসেছি বলে হাঁপাচ্ছি। ফিরতে তোমার এত দেরি হলো আজ? একটা পার্টিতে গিয়েছিলাম মা, কাল সকালে সব কথা বলবো। ঠিক এই সময় ফোন ঝনঝনিয়ে উঠল। মা এগিয়ে গিয়ে রিসিভার তুললেন। সাড়া দেবার পরই রিসিভার কানের কাছ থেকে সরিয়ে এনে বললেন, লিনি ধরো, তোমাকে এক ভদ্রলোক চাইছেন। আমাকে? শালিনী অবাক হলো। তোমার নামই তো করলেন ভদ্রলোক, এত রাত্রে আবার কে ফোন করছে? বিস্মিত শালিনী ফোন স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। হ্যালো। ও প্রান্ত থেকে ভেসে এলো, অনুতোষ মিত্র কথা বলছি। অসময়ে ফোন করার জন্য নিশ্চয়ই অবাক হচ্ছেন। বিছানা থেকে উঠে আসতে হলো বলে আমি দুঃখিত। শুতে এখনো যাইনি, এইমাত্র ফিরেছি। বলুন মিস্টার মিত্র। শালিনী কথা বলতে বলতেই ভাবছিল লাইনের অপর প্রান্তে যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটি বসে আছেন, যার সঙ্গে মাত্র কয়েক ঘন্টা আগে আলাপ হয়েছে, তিনি অসময়ে ফোনে কি এমন কথা বলতে ব্যস্ত হয়ে উঠেছেন। অনুতোষের গলা শোনা গেল। ইংল্যান্ড যাওয়ার আগ্রহ আপনার কি সত্যিই প্রবল? নিশ্চয়ই, বললাম তো সংগতির অভাবে। ধরুন
আমি যদি আপনাকে সুযোগ দিই। আপনি? কিন্তু ইংল্যান্ডে আমার একজন সেক্রেটারির দরকার হতে পারে। আপনি কাল সকালেই চলে আসুন আমার এখানে, বিস্তারিতভাবে কথাবার্তা হবে। সকাল মানে কটায়? 6টা। ওই কথাই রইল, এবার ছাড়ছি। শুভরাত্রি। অনুতোষ লাইন কেটে দিলেন। দাঁত দিয়ে তলাকার ঠোঁট কামড়ে ধরে কয়েক মিনিট একইভাবে দাঁড়িয়ে রইল শালিনী। অল্পক্ষণের আলাপের পর এরকম লোভনীয় প্রস্তাব কেউ কাউকে দেয় বলে বড় একটা শোনা যায় না। বড় লোকদের অবশ্য নানা রকমের খেয়াল থাকে। শালিনী আবার রিসিভার তুলে নিল, নাম্বার ডায়াল করলো। ওধারে রিং হয়ে চলেছে। বেশ কয়েকবার রিং হয়ে যাওয়ার পর সাড়া পাওয়া গেল। সুদীপ্ত মুখার্জি স্পিকিং। আমি শালিনী। কি ব্যাপার, বলো। ওদিকে দানতোষের স্ট্যান্ডার্ড তখন চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে ছুটে চলেছে। রবীন দত্ত বসে আছেন কার ওনারের পাশে। ড্যাশবোর্ডের স্তিমিত আলো দুজনের মুখকে ম্লান করে রেখেছে। নির্মল সোম দক্ষিণে থাকেন। গাড়ি মেরামত করতে পাঠাবার দরুন ট্যাক্সিতে করে পার্টি রক্ষা করতে এসেছিলেন। ফেরার সময় প্রদীপ তাকে নিজের গাড়িতে নিয়ে গেছে। আপনাকে খুবই চুপচাপ দেখছি। রবীন দত্ত কাঁধ নাচালেন। মনের অবস্থা ভালো নেই। কেন? ভেবেছিলাম আপনি কারণটা আঁচ করতে পেরেছেন। বুঝলাম, এর জন্য দাদাই দায়ী। একপাশে ডেকে নিয়ে গিয়ে উনি আপনাকে কি সমস্ত বলছিলেন দেখলাম। অপমানসূচক কিছু কি? উনি কি ধরনের লোক আপনি ভালোই জানেন। ব্যাপারটা কি? মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়েছিল। তারই জেদ টেনে মুখে যা এলো তাই বলে গেলেন। শেষে জানিয়ে দিয়েছেন আমি যেন ওর বাড়িতে আর কোনোদিন না ঢুকি। বলেন কি? দানুতোষ বিস্ময় দমন করতে পারলেন না। ব্যাপার এত দূর গড়িয়েছে? ভারী অন্যায়। বড় ভাই হলেও বলতে বাধ্য হচ্ছি, লোকটার মাথা ক্রমেই বিগড়ে যাচ্ছে। রবীন দত্ত ম্লান হাসলেন। আপনি ভুল করছেন, মানে হিসাবে ভুল করছেন আর কি। ওর মাথা বেশ পরিষ্কারই আছে। আসল কথাটা হলো অসম্ভব অহংকারী হয়ে পড়েছে। তার রোজগার করে এমন লোক বহু আছে, তাই বলে এত বাড়াবাড়ি সকলেই করে না। আপনি হয়তো ঠিকই বলছেন। আমার ব্যাপারটাই ধরুন না, ওর কি উচিত হয়েছে ওইভাবে বিদ্রুপ করে কথাটা বলা? কি হয়েছিল? আপনি তো জানেন ব্যবসায় কেমন টাল যাচ্ছে। কিছু টাকা চাইলাম, এমন একটা পোজ করলেন যাতে। জানি জানি আপনার দাদা হতে পারেন, আমারও তো ভগ্নিপতি। হারে হারে জানি লোকটাকে। কয়েকদিন আগে বলছিলেন সস্তা একটা কাঠের লট পাচ্ছে, তারই জন্যে বোধহয়। ঠিকই ধরেছেন, তার জন্যই তো চাইলাম টাকাটা। শুনেই দাদা এমন গার্জেনগিরি আরম্ভ করলেন যে বলবার নয়। রবীন দত্ত সিগারেট ধরালেন। আমার পরামর্শ নিন, মিথ্যে সময় নষ্ট না করে অন্যত্র চেষ্টা করুন। আপনার দাদা আশায় আশায় রাখবেন, টাকা দেবেন না। আমি কিন্তু অন্য কথা ভাবছি। যে কোনো উপায়ে দাদার কাছ থেকে টাকাটা আদায় করবই। রবীন দত্ত কিছু না বলে মুখ তুললেন। দানুতোষ তখন গাড়িটা গ্রে স্ট্রিটের দিকে মোড় ঘোরাচ্ছেন। স্বাভাবিক নিয়মে অ্যাটর্নি অফিস হাইকোর্ট পাড়ায় হওয়া উচিত। অনুতোষ কিন্তু এই ধারা মানেননি। অফিস করেছেন চৌরঙ্গি টেরেসে। মোটামুটি একটা হলকে সুদৃশ্য প্লাইউডের সাহায্যে কয়েক ভাগ করা হয়েছে, সুচারুভাবে সাজানো। প্রতিদিন বেলা 9:30টার সময় অফিসের দরজা খোলে। অনুতোষ অবশ্য তখন আসেন না। অফিসের দরজা খোলে হয় কুন্তলা, নয় প্রদীপ। দুজনের কাছেই চাবি আছে। আর একজন কর্মী অবশ্য আছেন, অরবিন্দবাবু, মধ্যবয়স্ক গোবেচারা লোক। একজন বেয়ারা অবশ্যই আছে। কুন্তলা আজ একটু তাড়াতাড়ি এসে পড়ল। এখন সবে 9:10। অফিসের দরজা খুলে গিয়ে বসল নিজের ছোট পার্টিশন দেওয়া ঘরটায়। মন মেজাজ এখনো তার ভালো নেই। সুদীপ্ত যে প্রথম শ্রেণীর স্বার্থপর, গত রাত্রে সে তা আর একবার প্রমাণ করেছে। নানা চিন্তায় সে রাতভর একরকম না ঘুমিয়েই কাটিয়েছে। কুন্তলাকে তাই বোধহয় কিছুটা বিবর্ণ দেখাচ্ছে। ফাইলপত্র ঠিকঠাক করতে করতে মিনিট 10 কাটল। বেয়ারা এসে পড়ল। বয়স বেশি নয়। বিহারের শাহাবাদ না কোথায় বাড়ি। ঝাড়া পোছার কাজে সে লেগে গেল। অরবিন্দবাবু এলেন এবার। নিজের জায়গায় গিয়ে বসলেন। বেয়ারাকে বললেন এক গ্লাস জল দিতে।
কুন্তলা আড়মোড়া ভেঙে জানলার দিকে তাকালো। নিজের চেয়ারে বসে এই রাস্তার অনেকখানি দেখা যায়। ওদিকে অফিসের বাইরে তখন গাড়ি থেকে নামছে প্রদীপ। ওকে 2টোর সময় পারিবারিক প্রয়োজনে বর্ধমান যেতে হবে। এই সময়টুকুর মধ্যেই ও জরুরি কাজগুলো গুছিয়ে নিতে চায়। অনুতোষের সঙ্গে একবার দেখা হওয়া দরকার। মনে হয় উনি 11টার আগে আসবেন না। প্রদীপ অরবিন্দবাবুর টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। চশমা ঠিক করে নিয়ে অরবিন্দবাবু বললেন, কিছু বলবেন? বিপুল দস্তিদারের ফাইলটা কি কাছাকাছি আছে? আলমারিতে রয়েছে, বার করুন তো। অরবিন্দ চেয়ার ছেড়ে উঠলেন। প্রদীপ কুন্তলার খুপড়ির দিকে এগোলো। অরবিন্দবাবু ফাইলটা আনুন, ও ততক্ষণে মিসেস মুখার্জির সঙ্গে গুটি কয়েক কথা সেরে নেবে। প্লাইউডের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বিস্ময়ের মুখোমুখি হলো। কুন্তলা ভীষণ উত্তেজিতভাবে ফোনে কথা বলছিল। কি বললেন? মারা গেছেন? কখন? হ্যাঁ, হ্যালো, কে আপনি? নাম বলছেন না কেন? হ্যালো হ্যালো। দ্রুত গতিতে প্রদীপ ওর কাছে গিয়ে পৌঁছলো। রিসিভার নামিয়ে রেখে কুন্তলা উঠে দাঁড়িয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, তার মুখ থেকে রক্ত সরে যাচ্ছে ক্রমেই। প্রদীপও দারুণ উত্তেজনা বোধ করছেন। কে মারা গেল? কি হয়েছে মিসেস মুখার্জি? কাপা গলায় কুন্তলা বলল, মিস্টার মিত্র মারা গেছেন। খবর দিল কে? সেটাই তো বুঝতে পারছি না, খবরটা দিয়ে লাইন কেটে দিল। প্রদীপ চিন্তিত গলায় বলল, কেউ রসিকতা করেনি তো? কলকাতায় এমন ঘটনা তো অনেক ঘটেছে, আজে বাজে ফোনে কেউ কেউ আনন্দ পায়। তাহলেও এমন বৃষ্টির সংবাদ যখন পাওয়া গেছে, একবার খোঁজ নেওয়া দরকার। অরবিন্দবাবু দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন। দ্রুত গলায় বললেন, উনি ঠিকই বলেছেন, ওখানে গিয়ে একবার দেখা দরকার। হাজার হলেও ব্যাপারটা আমার খুব ভালো ঠেকছে না। বেশ মিসেস মুখার্জি, চলুন বেরিয়ে পড়া যাক, আমার গাড়ি আছে। মিনিট 10 মধ্যেই দুজনে অনুতোষ মিত্র বাড়িতে গিয়ে পৌঁছল। চৌরঙ্গি টেরেস থেকে শেক্সপিয়ার সরণির দূরত্ব কতটুকুই বা। কয়েকবার কলিং বেল পুশ করার পরও কেউ সাড়া দিল না। ব্যাপার কি? চাকর দুজন গেল কোথায়? কি করবে এবার ভাবতে ভাবতেই দরজায় হাত রাখলো প্রদীপ। পাল্লা ধীরে ধীরে সরে গেল। আশ্চর্য কাণ্ড, দরজার ভেতর থেকে ছিটকিনি পর্যন্ত দেওয়া নেই। কুন্তলার প্রদীপ ভেতরে ঢুকলো। অনুতোষ দোতলায় থাকেন, ওরা জানে। সিঁড়ি বেয়ে দুজনে উপরে উঠে গেল। পরিপূর্ণ স্তব্ধতা বিরাজ করছে চারধারে। এমন তো হবার কথা নয়। পরপর দুখানা ঘর সম্পূর্ণ খালি। তৃতীয় ঘরখানার দরজা ভেজালো। প্রদীপ ঠেলতেই খুলে গেল। সঙ্গে সঙ্গে কুন্তলার গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো। কার্পেটের উপর অনুতোষ হাত পা ছড়িয়ে পড়ে আছেন। পরনে ড্রেসিং গাউন, মুখ একপাশে হেলে পড়ছে, চোখ নিমিলিত। প্রদীপ ছুটে গিয়ে তার দেহ পরীক্ষা করল। যদিও সে ডাক্তার নয়, তবু তার বুঝতে অসুবিধা হলো না অনুতোষ মারা গেছেন। কুন্তলার বেশি দূর এগিয়ে আসেনি। টেবিলের পাশের চেয়ারটায় বসে পড়েছে। মাথা ঝিমঝিম করছে বোধহয়। ওরা কিছু বুঝতে বাকি ছিল না। তবুও প্রশ্ন করল, কি দেখলেন? প্রদীপ এগিয়ে আস্তে আস্তে বলল, মারা গেছেন। তবু একজন ডাক্তারকে? না, আমরা কাউকে কিছু জানাবো না, চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কেন বলুন তো? ওর মৃত্যু স্বাভাবিক নয়। দেখছেন না সারা শরীর কেমন সবুজ হয়ে উঠেছে? শরীরে বিষ না ঢুকলে এমন হয় না। আপনি বলতে চাইছেন আত্মহত্যা করেছেন কি খুন হয়েছেন বলা শক্ত। যদি সত্যি খুন হয়ে থাকেন তাহলে আমরা এখানে এসেছিলাম, পুলিশ জানতে পারলে আর দেখতে হবে না। দুজনকে নিয়ে এমন টানাটানি করবে যে জীবন দুর্বিষহ হয়ে উঠবে। প্রদীপ কথা বলছিল আর রুমাল দিয়ে এটা ওটা মুছছিল। ওর উদ্দেশ্য হচ্ছে নিজের হাতের ছাপ মুছে, যাতে পরে কোনো ক্রমেই ওদের উপস্থিতি ধরতে পারা না যায়। কয়েক মিনিটের মধ্যেই দুজনে বেরিয়ে এলো বাইরে। গাড়িতে যখন বসেছে কুন্তলা তখন কাঁপছে। এখন কি বলা উচিত প্রদীপ ভেবে পাচ্ছে না। অকল্পনীয় এক ঘটনা ঘটে গেছে। গাড়ি গতি নেবার পর কুন্তলা বলল, উনি কি ওইভাবে ওখানে পড়ে থাকবেন? আমরা কি করতে পারি বলুন? কোনো পাবলিক ফোন থেকে ওর ভাইকে খবরটা দেওয়া যেতে পারে। অবশ্য কে ফোন করছে তা জানানো হবে না। ওর ভাইয়ের ফোন নাম্বার আমি জানি না, তবে খবর যদি দিতেই হয় পুলিশকে দেওয়া ভালো। উনি খুনি হয়ে থাকুন বা আত্মহত্যাই করে থাকুন, পুলিশকে তো ঘটনাস্থলে পৌঁছতেই হবে। আমি কিন্তু অন্য একটা কথা ভাবছি। কি কথা?
চাকর দুটো গেল কোথায়? ওই দেখুন। প্রদীপ থেমে যেতেই সচকিত কুন্তলা দেখল শালিনী দ্রুত পায়ে ফুটপাত ধরে এগিয়ে চলেছে। সে ওদের দেখতে পায়নি। প্রদীপ গাড়ির গতি মন্থর করে দিল। কুন্তলা ঝুঁকে পেছন দিকে মুখ ফিরিয়ে দেখল শালিনী রাস্তা পার হয়ে অনুতোষের বাড়ির মধ্যে ঢুকছে। আজকের দিনটাই অদ্ভুত। একের পর এক বিস্ময় দেখা দিচ্ছে। কি হলো? কুন্তলা সোজা হয়ে বসে বলল, মিস্টার মিত্রর বাড়িতে ওকে ঢুকতে দেখলাম। ব্যাপারটা যেন কেমন কেমন মনে হচ্ছে। গতকাল সন্ধ্যার আগে তো মহিলার সঙ্গে মিস্টার মিত্রর আলাপ পর্যন্ত ছিল না। আমারও অদ্ভুত লাগছে। আমরা এখন চলেছি কোথায়? অফিস। অরবিন্দবাবু কিন্তু জানেন আমরা কোথায় গিয়েছিলাম। চিন্তিত গলায় প্রদীপ বলল, এই অস্বস্তি বোধটা আমারও রয়েছে। তবে কি জানেন, মনে হচ্ছে অরবিন্দবাবুকে ম্যানেজ করে ফেলতে পারবো। কুন্তলা আর কিছু বলল না। কাঁটায় কাঁটায় 3টের সময় বাসব লালবাজারে গেট অতিক্রম করল। এক নাগারে 5 বছর ঠিক ঠিক সময় দেওয়ার পর সকাল 9টা বাজতে 10 মিনিট আগে উটসি মাস্টার নিজের গতি স্তব্ধ করে ফেলল। মনটা খারাপ হয়ে গিয়েছিল বাসবের। এই দামি ঘড়িটার উপর তার বিশেষ মমত্ববোধ আছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়েছিল ফেভার লিউবার উদ্দেশ্যে। ঘড়িটা ওখানে জমা দিয়ে রাস্তায় নামতেই মনে হলো একবার লালবাজারে ঘুরে গেলে মন্দ হয় না। পুরন্দর সামন্তকে তার নিজের ঘরেই পাওয়া গেল। মহা শোরগোল তুলে তিনি বাসবকে অভ্যর্থনা জানালেন। কি ব্যাপার মশাই, মাস তিনেক দেখা নেই, বসুন বসুন। এভাবে ডুববানা কোনো মানে হয়? কলকাতার বাইরে টাইরে গিয়েছিলেন নাকি? এখানেই ছিলাম। বাসব পকেট থেকে পাউচ ইত্যাদি বার করে হাসল। আসল ব্যাপারটা কি জানেন মিস্টার সামন্ত, ইদানিং হাতে কোনো কেস আসেনি। আপনারা আবার কিছুটা অস্বস্তির মধ্যে না পড়লে এই অধমের খোঁজ টোজ নেন না, তাই দেখা সাক্ষাৎ হয়নি আর কি। সামন্ত হেসে ফেললেন। ভারী গুছিয়ে কথা বলেন কিন্তু। যাক, একটা মনের মতো কথা বলি। রহস্যের মুখোমুখি কিছুদিন না হয়ে হাঁপিয়ে উঠেছেন নিশ্চয়ই। এসে পড়ে ভালোই করেছেন। আমি আপনাকে এবার একটা রহস্য উপহার দেব। ঘটনাটা কি, গতকাল স্থানীয় থানা থেকে কেসটা আমাদের হাতে এসেছে। ওপর থেকে জোর তাগাদা পাচ্ছি নিহত ব্যক্তি কেন্দ্রীয় অর্থ দপ্তরের বড় কর্তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমাদের কমিশনার স্বাভাবিক কারণেই খুব বিচলিত। বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, বুঝলাম, এবার ঘটনাটা ব্যক্ত করুন। পরশু বেলা 11টার কিছু পরে থানায় ফোন করে জানায় শেক্সপিয়ার সরণির অমুক নম্বর বাড়িতে একজন মরে পড়ে আছে। আপনারা শিগগির যান। সংশ্লিষ্ট ইন্সপেক্টর এই উড়ো ফোনের ওপর পুরোপুরি আস্থা রাখতে না পারলেও নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছন। দেখলেন সত্যিই একজন মরে পড়ে আছেন। বাড়িতে তখন কেউ ছিল না। মৃত ব্যক্তির পরিচয় পেতেও বিশেষ অসুবিধা হয়নি। তিনি বিখ্যাত অ্যাটর্নি অনুতোষ মিত্র। তারপর বিকেলের দিকে আমরা তদন্তে নামলাম। মিত্রর 2জন আত্মীয়ের সন্ধান পাওয়া গেল, ভাই আর শালা। তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম গত সন্ধ্যায় ও বাড়িতে একটা পার্টি হয়ে গেছে। পার্টি থেকে ওরা 10টার কিছু পরে যে যার বাড়িতে ফিরে গেছে, আর কিছু জানেন না। পার্টিতে যারা উপস্থিত ছিল তাদের ঠিকানা সংগ্রহ করেছি। এই হলো ব্যাপার। অনুতোষ মিত্রর আর কোনো আত্মীয় নেই? আছে, ছেলে বিলেতে ডাক্তারি পড়ছে, স্ত্রী উন্মাদ আশ্রমে। চমৎকার। ধনী ব্যক্তি বুঝতেই পারছি। 2-4 জন বয় বাবুর্চি থাকার কথা বললেন না? বাড়ি একেবারে খালি ছিল। ঠিক তাই, খোঁজ খবর নিয়ে জানতে পারা গেছে 2 জন বয় আর বাবুর্চি আছে। আগের রাত্রে পার্টি শেষ হওয়ার পর তাদের ছুটি দিয়েছিলেন মিত্র। বলেছিলেন পরের দিন বিকেলে এলেই চলবে। দুপুরে খাওয়া উনি হোটেলে সেরে নেবেন। উড়ো টেলিফোনটা কোথা থেকে এসেছিল খোঁজ নেওয়া হয়েছে? হ্যাঁ, একটা পাবলিক বুথ থেকে। পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন? পেয়েছি কিছুক্ষণ আগে। সকাল 6টা থেকে 8টার মধ্যে মারা গেছেন ভদ্রলোক। সাপের বিষ প্রয়োগ করা হয়েছে। টিপয়ের উপর রাখা পেয়ালাতে যে অর্ধেক কফি ছিল পরীক্ষা করে জানা গেছে ওতে বিষ মেশানো রয়েছে। এছাড়া বলুন। মাথার পিছন দিকে একটা আঘাত আছে। লাঠি বা ওই জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত অবশ্য গুরুতর নয়। কথা শেষ করে সামন্ত সিগারেট ধরালেন। বাসব অন্যমনস্কভাবে পেপার ওয়েটের দিকে তাকিয়ে রইল। কিছু বুঝতে পারলেন? মাথা ঝাঁকিয়ে বাসব বলল,
এত তাড়াতাড়ি সম্ভব নয়, তবে দুটো ব্যাপার আমার মনে খটকা জাগাচ্ছে। এক, বয় বাবুর্চিকে ওইভাবে ছুটি দেওয়ার অর্থ কি? শুধুমাত্র কিছুক্ষণ একলা থাকতে চান এই কারণেই ব্যাপারটা ঘটেছে বলে আমার মনে হয় না। দুই, পেয়ালায় অর্ধেক কফি ছিল, এর অর্থ হলো বিষ মেশানো অর্ধেক কফি উনি খেয়ে ফেলেছিলেন। মৃত্যুর পক্ষে ওই যথেষ্ট। মাথায় আঘাত করার অর্থ কি? এগিয়ে যাওয়ার মুখেই এরকম দু চারটে সমস্যা রয়েছে। যা হোক, আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন নাকি? বিকেলেই যাওয়ার কথা, সময় হয়ে এসেছে। পার্টিতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে ডেকেছি। আপনি এসে পড়ায় ভালোই হলো। চলুন, সকলকে বাজিয়ে টাজিয়ে দেখে নিতে পারবেন। অনেকদিন নিষ্কর্মা বসে আছেন, মাথার মধ্যেকার গ্রে ম্যাটার বোধহয় শুকিয়ে গেছে, নরম করে নেওয়া দরকার তো। বটেই তো। বাসব হেসে ফেলল। চলুন। বিরূপাক্ষ ঘোষাল সদর দরজার মুখেই দাঁড়িয়েছিলেন। স্থানীয় থানার দণ্ডমুণ্ডের কর্তা বলে কিনা জানা যায় না, গায়ে গতরে একটু বেশি মাত্রায় ভালো। মুখের ওপর সবসময় শ্রাবণের আকাশ ভর করে রয়েছে। অতি বড় আপনজনও বোধহয় তাকে কোনোদিন হাসতে দেখেননি। লালবাজার থেকে হোমিসাইড স্কোয়াডের বড় কর্তা সদল বলে আসছেন, বলতে গেলে তাদের অভ্যর্থনা করার জন্যই উনি এখানে দাঁড়িয়ে আছেন। মিনিট দশেকের মধ্যেই জিপ এসে গেল। কোথায় দলবল! জিপ থেকে নামলেন পুরন্দর সামন্ত আর বাসব। বাসবকে দেখে এই বিরূপাক্ষর মন খিঁচড়ে গেল। এই সমস্ত গুরুত্বপূর্ণ তদন্তে বেসরকারি লোক দালালি করুক উনি একেবারেই পছন্দ করেন না। এই সঙ্গে ভেবে পান না কর্তারা ওই লোকটিকে এত স্নেহের চোখে দেখেন কেন। কেউ এসেছেন নাকি? তটস্থ বিরূপাক্ষ বললেন, এখনো আসেননি স্যার। চাকর বাকরটা কোথায়? ওরা রান্নাঘরের দিকে আছে স্যার। বাসব বলল, রান্নাঘরটা সিল করা আছে তো? বিরূপাক্ষ উত্তর দিলেন না। সামন্ত বললেন, উনি কি বললেন শুনতে পেয়েছেন? হ্যাঁ, মানে রান্নাঘরটা সিল করার তো কোনো দরকার ছিল না। মৃতদেহ যে ঘরে পাওয়া গেছে সেই ঘরখানা বন্ধ করিয়ে রেখেছি। কাজটা আপনি ভালো করেননি, বাসব বলল। কিছু সূত্র বোধহয় আমরা হারালাম। চলুন মিস্টার সামন্ত, ওপরে যাওয়া যাক। অনুতোষ মিত্রর ঘরখানা প্রথমে দেখা দরকার। চলুন। কয়েক পা এগিয়ে সামন্ত থামলেন। চাবিটা দেখি। একটা পেতলের চাবি ব্যস্ত সমস্ত ভাবে পকেট থেকে বার করে দিলেন বিরূপাক্ষ। আপনি এখানেই থাকুন, সকলে একে একে এসে পড়বেন। এবার ওদের ড্রয়িং রুমে বসাবেন, আমরা আসছি। করিডোর পার হতেই দোতলায় পৌঁছবার সিঁড়ি পাওয়া গেল। সিঁড়ি অতিক্রম করার পরই টানা বারান্দার মুখোমুখি হতে হলো দুজনকে। একজন কনস্টেবল থামে ঠেসান দিয়ে সিগারেট ফুঁকছিল। তাড়াতাড়ি সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে কপালে হাত ঠেকিয়েই তটস্থ হয়ে দাঁড়ালো। সামন্তর হাতে চাবিটা দিয়ে দরজা খুলতে বললেন। তালার ওপরকার সিল ভেঙে দরজাটা খুলল কনস্টেবল। বিশাল ঘরখানা কেমন যেন থমথম করছে। সোদা সোদা গন্ধ মনকে ভারী করে তুলল। জানলাগুলো খুলে দেয়া হলো। আসবাবপত্র খুব বেশি নেই। জোড়া খাটের ওপর টাল্লো পিলোর বিছানা, ছোট একটা রাইটিং টেবিল, তার সামনে গদি মোড়া চেয়ার। প্রমাণ সাইজের আর্ম চেয়ারটা উত্তর দিকে জানলার সামনে রাখা। দুটো স্টিলের আলমারি ছাড়াও একটা ওয়ার্ডরোব রয়েছে। পাইপ ধরিয়ে নিয়ে বাসব বলল, হত্যাকারী এমন একজন লোক যার প্রতি অনুতোষ মিত্রর বিশেষ আস্থা ছিল। কিভাবে বুঝলেন? নিজের শোবার ঘরে কেউ যাকে তাকে আসবার অনুমতি দেয় না। এমনও তো হতে পারে হত্যাকারী অতর্কিতে ঢুকে পড়েছিল। তারপর কফি খাওয়ার একটা ব্যাপার আছে, আমাদের মনে রাখতে হবে। অতর্কিতে কেউ এসে পেয়ালায় বিষ মেশাতে পারে না। আমার মতে মিত্র আর হত্যাকারীর মধ্যে কথাবার্তা হচ্ছিল। কোনো অসতর্ক মুহূর্তে হয়তো মিত্র একবার কোনো জানলার কাছে গিয়েছিলেন বা ওয়ার্ড্রোবকে স্টিল আলমারি খুলতে গিয়েছিলেন কোনো কারণে। সেই সময় হত্যাকারী কফির সঙ্গে সাপের বিষ মিশিয়ে দেয়। তবুও একটা সমস্যা থেকে যাচ্ছে। গৃহকর্তা নিজে কফি খেলেন অথচ অতিথিকে অফার করলেন না, এটা যেন একটু কেমন কেমন। বাসব একটু চুপ করে থাকার পর বলল, এর দুটো কারণ থাকতে পারে। এক, সেও কফি খেয়েছিল। কাজ মিটে যাওয়ার পর, অর্থাৎ অনুতোষ মিত্র মারা যাওয়ার পর, সে পেয়ালা পিরিচ ধুয়ে যেখানে বাসনপত্র থাকে সেখানে রেখে বাড়ি থেকে সরে পড়েছে। দুই, মিত্র তাকে কফি খেতে অনুরোধ করেছিলেন, সে সবই নয় অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ওধারে একটা দরজা রয়েছে, কোথায় যাওয়া যায় বলুন তো? সামন্ত এগিয়ে গিয়ে দরজাটা খুললেন।
ওধারটা একবার উঁকি মেরে দেখে নিয়ে বললেন, বাথরুম। এবার আমাদের আলমারিটা খুলে দেখতে হবে। চাবি কার কাছে? আমার কাছে। মিত্রর ড্রেসিং গাউনের পকেটে গোছাটা পাওয়া গিয়েছিল। প্রথমে ওয়ার্ড্রপ খোলা হলো। একধারে হ্যাঙ্গারে সারি সারি স্যুট ঝুলছে, তাকগুলোতেও শার্ট, পাজামা, স্লিপিং স্যুট ইত্যাদি ঠাসা। বুঝতে পারা যায় গৃহস্বামী পোশাক রসিক ছিলেন। ঘাঁটাঘাঁটি করেও আর কিছু পাওয়া গেল না। প্রথমে স্টিলের আলমারিটা খোলা হলো, ব্রিফ আর ফাইলে ভর্তি। বড় মক্কেলদের দামি সমস্ত কাগজপত্র এখানে রয়েছে মনে হয়, বাসু বলল। লকারের মধ্যে রয়েছে 11খানা গালা দিয়ে মুখ আঁটা পুরু খাম। একটা তুলে নিল বাসু। ওপরে লেখা রয়েছে শশাঙ্ক তরফদার, উইল। অর্থাৎ শশাঙ্ক তরফদার নামে কোনো ব্যক্তির উইল আছে এর মধ্যে। ভদ্রলোকের মৃত্যুর পর এই উইল তার আত্মীয় স্বজনদের পড়ে শোনাবার দায়িত্ব অনুতোষ মিত্র। বাকি খামগুলোতেও বিভিন্ন লোকের উইল রয়েছে। এবার দ্বিতীয় আলমারিটা খোলা হলো। এর ভেতরকার চেহারা বেশ ছিমছাম। প্রথম তাকে সারি সারি সুদৃশ্য সমস্ত ডায়েরি সাজানো, 1940 থেকে 1974, মোট 35খানা ডায়েরি রয়েছে। 1940 সাল থেকে মিত্র ডায়েরির প্রতি সিরিয়াসলি মনোযোগী হয়েছেন মনে হয়। 74 সালে ডায়েরিটা তাক থেকে নামালো বাসু। পাতা উল্টে গেল। ভাবাবেগের নামগন্ধ নেই কোথাও। সম্পূর্ণ বাস্তবমুখী ডায়েরি। ব্যবসাগত কথা, মক্কেলদের সম্পর্কে টাকা পয়সার উল্লেখ, বাড়িতে পার্টি দেওয়ার কথা, বন্ধু বান্ধব বা ছেলের সম্পর্কেও কিছু কিছু মন্তব্য, এই সমস্ত রয়েছে ডায়েরিতে। তবে একটা উল্লেখ বাসুকে সচকিত করল। যেমন 3রা জানুয়ারির পাতায় লেখা রয়েছে তৃপ্তি মল্লিক 100 টাকা। আবার 16ই জানুয়ারির পাতায় লেখা রয়েছে জেরিনা 75 টাকা। এদের নাম এবং নামের পাশে টাকার উল্লেখ মার্চ মাস পর্যন্ত মাঝে মাঝেই রয়েছে। মৃত্যুর আগের তারিখের পাতায় এসে বাসু এবার থামল। 21শে জুলাই। পার্টি একেবারেই জমল না, এমন কিন্তু আগে কখনো হয়নি। দানতোষ মেজাজ বিগড়ে না দিলে আমি বোধহয় কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সন্ধ্যা যে একেবারে বৃথা গেছে তা নয়। সুদীপ্ত তার অফিস সেক্রেটারিকে নিয়ে এসেছিল। সুরূপার স্মার্ট মেয়ে। এই ধরনের মেয়েরা আমার চোখে আগে কেন পড়ে না বুঝতে পারি না। কথায় কথায় জানতে পারলাম শালিনীর ইউরোপ যাওয়ার খুব ইচ্ছে। সাধ্য নেই বলেই সম্ভব হচ্ছে না। আমিও তো কন্টিনেন্ট ট্যুরে যাচ্ছি, দেখা যাক। সামন্তর হাতে ডায়েরিটা দিয়ে বাসু বলল, মিত্র রসিক লোক ছিলেন। তারপর সে অন্যান্য তাকগুলো দেখতে লাগলো। দ্বিতীয় তাকে পাওয়া গেল 2খানা ব্যাংক বই, খান 5 খরচ হয়ে যাওয়া এবং 2খানা অর্ধেক খরচ হওয়া চেক বই, গার্ডার দিয়ে আটকানো 1 তারা চিঠি। চিঠিগুলো সমস্ত ইংল্যান্ড থেকে এসেছে, অর্থাৎ ছেলের লেখা। দামি একটা অ্যালবাম, পারিবারিক এবং নৈসর্গিক ছবিতে অ্যালবাম ভর্তি। 2খানা ইন্স্যুরেন্সের পলিসি। দুটো মিলিয়ে বিমার পরিমাণ 1,40,000 টাকা। টুকিটাকি আরো অনেক কিছু রয়েছে। বাসু একে একে ব্যাংক বই দুটো দেখল। জমার অঙ্ক চোখ ঝলসানো। অর্ধেক খরচ হয়ে যাওয়া চেক বই দুটো বাসু এবার হাতে তুলে নিল। পাতা উল্টে উল্টে দেখা গেল শেষ চেক কাটা হয়েছে মারা যাবার আগের দিন 21শে জুলাই, পরিমাণ 35,000 টাকা। লকারের মধ্যে কিন্তু টাকাটা পাওয়া গেল না। টাকা যে একেবারেই ওখানে নেই তা নয়, আছে, মাত্র 100 এছাড়া রয়েছে একটা রিভলভার, লাইসেন্সটাও আছে। বড় সাইজের নাম্বারযুক্ত পেতলের একটা চাবি পাওয়া গেল, মনে হয় ভল্টের চাবি। বাকি 3টে তাকে উল্লেখযোগ্য কিছু নেই। বাসু আলমারির কাছ থেকে সরে এসে বলল, 21শে জুলাই 35,000 টাকা ব্যাংক থেকে তোলা হয়েছিল। টাকাটার সন্ধান পেলাম না, মনে হয় ওটাই খুনের মোটিভ। সামন্ত এতক্ষণ ডায়েরিগুলো নিয়ে নাড়াচাড়া করছিলেন। এবার মুখ তুলে বললেন, পাওয়া যাচ্ছে না? আপনি বলছেন হত্যাকারী টাকাগুলো নিয়ে সরে পড়েছে? তাই তো মনে হচ্ছে। এমনও তো হতে পারে টাকাটা মিত্র কাউকে দিয়েছেন। হতে যে পারে না তা নয়, তবে আমাদের অনুসন্ধান করে দেখতে হবে মিত্র এত টাকা হঠাৎ ব্যাংক থেকে তুলেছিলেন কেন। আপনার কথা মতো যদি কাউকে দেবার জন্যই তুলে থাকেন, কি প্রয়োজনে তাকে এত টাকা দিতে গেলেন? তাহলে এটাই হলো 1 নম্বর পয়েন্ট। আপনি আর কিছু দেখতে পাচ্ছেন? বাসু মৃদু হেসে বলল, পাচ্ছি। দুটো মেয়ের নাম ডায়েরিতে ঘন ঘন উল্লেখ আছে।
প্রতিবারই তাদের নামের পাশে টাকার উল্লেখ আছে। এতে বোধহয় একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে, আমাদের অনুতোষ মিত্রর বয়স একটু চড়ে গেলেও নারীর প্রতি আকর্ষণ বজায় রাখতে পেরেছিলেন। অর্থাৎ টাকার বিনিময়ে মাঝে মাঝে ওই মেয়ে দুটিকে তিনি নিজের কাছে পেতেন। এক্স্যাক্টলি। আমার মনে হয় এই কারণেই তিনি মাঝে মাঝে বেয়ারাদের ছুটি দিয়ে দিতেন। মেয়েরা তার সঙ্গে রাত কাটাতে আসছে, চাকর বাকরা সে কথা যাতে জানতে না পারে, তাই বোধহয় এই ব্যবস্থা। চিন্তিত গলায় সামন্ত বললেন, হতে পারে। এখানে একটা কথা তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে, কি বলুন তো? 21শে জুলাই রাত্রে বেয়ারাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। এর অর্থ হলো সে রাত্রে অনুতোষ মিত্র একা ছিলেন না, তৃপ্তি মল্লিক বা জেরিনা অথবা অন্য কোনো মেয়ে এসেছিল। আর একটা ব্যাপার লক্ষ্য করেছেন? সেদিন পার্টি শেষ হবার পরে ডায়েরিতে তিনি যা লিখেছিলেন তা থেকে অনুমান করা যায় সুদীপ্তবাবুর অফিস সেক্রেটারির প্রতি তার কিছুটা দুর্বলতা জন্মেছিল। মেয়েটির সম্পর্কে খোঁজ খবর করা দরকার। এখন তাহলে আমরা, এখানে আর কিছু করার নেই, নিচে যাওয়া যেতে পারে। জানলা দরজা বন্ধ করে দুজনে নিচে নেমে এলো। বিরূপাক্ষ সিঁড়ির মুখেই দাঁড়িয়েছিলেন। তার থালার মতো বিশাল মুখ ঘামে চকচক করছে। ভ্রু কুঁচকে থাকলেও গলায় বিনয় ঢেলে দিয়ে তিনি বললেন, সকলে এসে পড়েছেন স্যার, ড্রয়িং রুমে ওদের বসিয়েছি। বাসক পাইপ ধরা ছিল। এক মুখ ধোঁয়া ছেড়ে বলল সামন্তর দিকে তাকিয়ে, আপনি গিয়ে ওদের স্টেটমেন্ট নিন, আমি একটু ঘুরে আসছি। তার মানে? সামন্ত আকাশ থেকে বললেন। ঘুরে আসছেন মানে? কাছাকাছি থাকবো, পরে আপনাকে সব কথা জানাচ্ছি। বাসক বিরূপাক্ষ ঘোষালের মুখের সামনে ধোঁয়ার কুয়াশা সৃষ্টি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফুটপাতে পা দিয়ে সে চারধার দেখে নিল। অনুতোষের বাড়ির একপাশে খানিকটা খালি জমি, বিশাল বিজ্ঞাপন স্ট্যান্ড বসানো তাতে। অন্য পাশে অর্ধেকটা তৈরি হওয়া একখানা বাড়ি, চারধারে ভাড়া বাঁধা। সামনে অবশ্য সেকেলে ধাঁচের একখানা দোতলা বাড়ি আছে। বাসক রাস্তা পার হয়ে দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। দরজার উপর এনামেলের প্লেট লাগানো, তাতে লেখা রয়েছে স্টিভ হার্পার, মেরিন ইঞ্জিনিয়ার। গৃহকর্তাকে আহ্বান জানানোর ব্যবস্থাও রয়েছে। বাসক কলিং বেল বাজালো। মিনিট খানেকের মধ্যেই স্মার্ট চেহারার মধ্যবয়স্ক এক ভদ্রলোক দরজা খুললেন। উনি যে অ্যাংলো ইন্ডিয়ান সেটা অনুমান করে নিতে কষ্ট হয় না। স্বাভাবিক কারণেই গৃহকর্তার দু চোখে বিস্ময়। বাসক মোলায়েম গলায় বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি পুলিশের পক্ষ থেকে আসছি। বর্তমানে একটা খুনের কেস আমাদের হাতে রয়েছে। সেই সম্পর্কে সামনের বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটেছে। আপনি ঠিকই অনুমান করেছেন মিস্টার হার্পার। আমি অবাক না হয়ে পারছি না, সামনের বাড়িতে যদি একটা খুন হয়ে থাকে তার সঙ্গে আমার সম্পর্ক কি? বাসক মুখে হাসি টেনে বলল, কিছুই না, ওই বাড়ির সামনাসামনি আপনি থাকেন, কিছু ইনফরমেশনের জন্য এসেছিলাম, অনুগ্রহ করে সাহায্য করুন। ভ্রু কুঁচকে স্টিভ হার্পার বললেন, আমি যে আপনাকে কি ইনফরমেশন দেব বুঝতে পারছি না। আসুন, ভেতরে এসে বসুন। সোফা ইত্যাদি দিয়ে মোটামুটি সাজানো ঘরখানা। বিশাল চেহারার একটা রেডিওগ্রাম রয়েছে একপাশে। বাসক বসল, গৃহকর্তাও বসলেন। বলুন এবার। সামনের বাড়ির অনুতোষ মিত্রকে আপনি চিনতেন? মুখ চেনাচিনি ছিল, মাঝে মধ্যে কথা হয়েছে। এই মাসের 21 তারিখে নিশ্চয়ই আপনার সকালেই ঘুম ভেঙেছিল। আপনি হয়তো জানলার সামনে টামনে এসে দাঁড়িয়েছিলেন। ও বাড়িতে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেছেন? 21 তারিখে আমি কলকাতায় ছিলাম না, মাস কয়েক পরে মাত্র গতকাল ফিরেছি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সমুদ্রে ভেসে বেড়ানোই আমার কাজ। একটু থেমে স্টিভ আবার বললেন, আমার স্ত্রীকে ডাকছি, তিনি হয়তো কিছু দেখে থাকতে পারেন। সকালে তার জানলার সামনে টামনে দাঁড়ানো অভ্যাস আছে। তবে তো খুবই ভালো হয়, অনুগ্রহ করে তাকে একবার ডাকুন। পামেলা, একবার এই ঘরে এসো। পামেলা হার্পার বোধহয় পাশের ঘর থেকে সবকিছু শুনতে পাচ্ছিলেন। দ্রুত পায়ে ঘরে চলে এলেন। বয়স বছর 35-এর বেশি হবে না। সুরূপা অবশ্য নন, তবে অত্যন্ত স্মার্ট হওয়ার দরুন দেখতে খারাপ লাগে না। পামেলা, সামনের বাড়ির আইনজ্ঞ ভদ্রলোক খুন হয়েছেন তুমিই তো বলছিলে। ইনি তদন্তের ব্যাপারে জড়িত, তোমার সঙ্গে কথা বলতে চান। ঠোঁটের কোণে হাসি জাগিয়ে পামেলা বললেন, আচ্ছা, কিন্তু আমি তো ওসব ব্যাপারে কিছুই জানি না। আপনি যে কিছু জানেন না তা আমিও জানি। বাসক বলল, আমার প্রশ্নগুলো হবে একটু অন্য ধরনের, অনুগ্রহ করে যদি উত্তর দেন। বলুন।
মিস্টার হার্পারের মুখে শুনলাম আপনার ভোরবেলা ঘুম থেকে ওঠা অভ্যাস। 21 তারিখেও নিশ্চয়ই তার ব্যতিক্রম হয়নি। সেই সময় রাস্তার দিকে জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন কি? হ্যাঁ, ওটাও আমার অভ্যাস বলতে পারেন। বিশেষে স্বামী বাড়ি না থাকলে আমার বেশ কিছু সময় জানলার পাশে বসেই কেটে যায়। সেদিন ঠিক কটার সময় জানলার সামনে এসে দাঁড়িয়েছিলেন? ঘড়ি দেখিনি, আন্দাজ 6:30। কতক্ষণ ছিলেন জানলার সামনে? ঘন্টাখানেকের কম হবে না। এবার বলুন, ওই সময়ের মধ্যে কোনো লোককে সামনের বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখেছেন? দেখেছি। বেশ সহজভাবে মিসেস হার্পার বললেন, দুজন লোককে দেখেছি। বাসব নড়ে চড়ে বসল। বিস্তারিতভাবে বলুন অনুগ্রহ করে। জানলার সামনে দাঁড়াবার কয়েক মিনিট পরেই একজনকে সামনের বাড়ির ভেতর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে আসতে দেখলাম। তার বয়স কিরকম হবে? 50-এর উপর তো বটেই। বাড়ি থেকে বেরোবার পর সে কি মোটর ব্যবহার করেছিল? না, সে মোটরে চড়ে আসেনি, ফুটপাত ধরে পশ্চিম দিকে হাঁটতে আরম্ভ করেছিল। মিনিট 10 পরে একটা গাড়ি এসে থামলো, চকোলেট রঙের ফিয়েট। একজন সুবেশ ভদ্রলোক গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেলেন। তার বয়স আন্দাজ করতে পারেন? 40-এর নিচেই হবে। মিনিট কয়েক পরে তিনিও প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে এলেন। এদিক ওদিকে একবার তাকিয়ে নিয়ে গাড়িতে চড়ে বসলেন। সঙ্গে সঙ্গে ফিয়েট গতি নিল। তারপর কি হলো? আর কিছু নয়। আধ ঘন্টাটা কারো আমি জানলার সামনে দাঁড়িয়েছিলাম, আর কাউকে ঢুকতে বা বেরোতে দেখিনি। ধন্যবাদ, অনেক উপকার হলো। আরো 2-4 কথার পর বাসব ওখান থেকে বিদায় নিল। আজকের মতো গল্পটিকে আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে গল্পটিকে আমি সমাপ্ত করব। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে বাসবের অনেক গল্প উপন্যাস রয়েছে। আপনারা প্লিজ সেগুলো প্লেলিস্ট থেকে দেখে শুনবেন। এছাড়াও অন্যান্য অনেক রহস্য গল্প উপন্যাস রয়েছে, সেগুলো আপনারা শুনে দেখতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ।